আসসালামু আলাইকুম। গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। টেকনিক্যাল এসইওর ধারাবাহিক সিরিজের আজকে আমাদের টপিকস হলো সাবডোমেন ভার্সেস সাবডিরেক্টরি। শুরুতেই জেনে নেওয়া যাক সাবডোমেন এবং সাবডিরেক্টরি বলতে কি বোঝানো হয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। একটু খেয়াল করলে দেখবেন কিছু কিছু ডোমেইনের শুরুতে একটা আলাদা করে এক্সটেনশন রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে যদি এরকম হয় যে blog.yourdomain.com, তাহলে এটাকে বলবো যে সাবডোমেইন। আর যদি এরকম হয় যে yourdomain.com/blog, এটাকে বলবো যে সাবডিরেক্টরি। সাবডোমেইন হলো রুট ডোমেইন থেকে সম্পূর্ণরূপে আলাদা আরেকটি ডোমেইন। সাবডিরেক্টরি হলো মূল ডোমেইনের সাথে রিলেটেড একটা ডিরেক্টরি। এক নজরে দেখে নেওয়া যাক যে আজকে আমাদের এই ভিডিওতে আমরা কোন টপিকসগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট অন আন্ডারস্ট্যান্ডিং সাবডোমেইনস অ্যান্ড সাবডিরেক্টরিজ। Number 2, what does Google say about subdomains versus subdirectories? Number 3, subdirectories, the SEO depth. Number 4, subdirectories এর চ্যালেঞ্জ গুলো কি কি? Number 5, subdomains or subdirectory, which one is right for me? এবং Number 6 হচ্ছে how to find subdomains and subdirectory. একটু আগে আমরা জেনে আসলাম যে আমাদের যে রুট ডোমেইন আছে, রুট ডোমেইনের শুরুতে যদি কোনো কিছু বসে একটা নতুন ডোমেইন গঠন করে তাহলে এটাকে বলা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইনগুলোকে মূলত আসলে আমাদের প্যারেন্ট ডোমেইন বা রুট ডোমেইনের চাইল্ড হিসেবে বিবেচনা করা হয়। সাবডোমেইনগুলো অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখবেন যে নিচের আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি এই ক্ষেত্রগুলোতে সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখা যায়। ফার্স্ট ওয়ান যেটা আছে যে ব্লগস। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ব্লগ সেকশনটা এরকম করা আছে যে ব্লগ ডট তারপরে ওয়েবসাইটের নামটা। ই কমার্স কোন স্টোর, যদি কোনো সার্ভিস বা বিজনেস রিলেটেড ওয়েবসাইটের সাথে পাশাপাশি তাদের যদি কোনো শপ থাকে তাহলে তারা কিন্তু এইভাবে দেয় যে shop.example.com, এরকম হতে পারে। ডিফারেন্ট রিজিয়নের জন্য কিন্তু অনেকেই সাবডোমেইন ব্যবহার করে থাকে। যেমন যদি আমাদের টার্গেটেড বিজনেস বিভিন্ন দেশের জন্য হয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশের জন্য যে bd.example.com এরকম দিতে পারি। আবার যদি ইউএস এর জন্য হয় সেক্ষেত্রে us.example.com এরকম কিন্তু দিতে পারি। এরপরে রয়েছে যে সাপোর্ট। দেখবে যে অনেক কোম্পানি যারা সার্ভিস প্রোভাইড করে তারা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু একটা সাবডোমেইন ক্রিয়েট করে রাখে, এরকম যে support.yourdomain বা support.example.com। কোনো ইভেন্টের জন্য এরকম ডোমেইন হতে পারে events.example.com। আর সেপারেট মোবাইল সাইট, আপনারা অনেক সময় খেয়াল করবেন যে আমরা ফেসবুকে যখন মোবাইল থেকে ব্রাউজ করি তখন ইউআরএল কিন্তু হয় যে m.facebook.com, অর্থাৎ এটা কিন্তু একটা সাবডোমেইন হিসেবে কাজ করবে। এরপরে রয়েছে আমাদের সাবডিরেক্টরি। আমরা বলেছিলাম যে কোনো ডোমেইনের শেষে যদি কোনো একটা ডিরেক্টরি যোগ হয় সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয় সাবডিরেক্টরি। যেমন example.com/blog, এটাকে সাবডিরেক্টরি অথবা এটা আরেকটা নাম রয়েছে সেটা হলো সাবফোল্ডার। আর আরেকটি বিষয় সেটা হলো হচ্ছে এটা কিন্তু হচ্ছে মূল ডোমেইনের একটা অংশ। এই সাবডিরেক্টরিগুলোকে মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের অন্যান্য যে পেজ থাকে সেই পেজের মতোই কিন্তু বিবেচনা করা হয়। এবার হলো আমাদের যেটা জানার বিষয় যে এই যে আমাদের সাবডোমেইনস রয়েছে এবং সাবডিরেক্টরিজ রয়েছে, তো এগুলোকে আসলে গুগল কিভাবে ট্রিট করে। সেটা হলো সাবডোমেইনগুলোকে গুগল অ্যাকচুয়ালি একদম সেপারেট কোনো এন্টিটি মনে করে, অর্থাৎ ডিফারেন্ট একটা ওয়েবসাইট মনে করে। বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে সাবডোমেইনস এবং রুট ডোমেইনে কিন্তু ডিফারেন্ট টাইপের কন্টেন্ট মানুষ শেয়ার করে থাকে, অর্থাৎ রুট ডোমেইনে যে সকল কন্টেন্ট থাকে সাবডোমেইনে কিন্তু সেই সকল কন্টেন্ট থাকে না। আবার এমনও কিন্তু হইতে পারে যে সাবডোমেইনসগুলো কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষ পরিচালনা করে, কারণ রুট ডোমেইন একটা সেকশনস, সাবডোমেইন হয়তো কোনো একটা কোম্পানির আলাদা একটা পার্ট, সেটা হয়তো ডিফারেন্ট মানুষজন পরিচালনা করে, এরকমও কিন্তু হতে পারে। আর যেহেতু আসলে সাবডোমেইন এবং রুট ডোমেইন সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস এবং সার্চ ইঞ্জিন এটাকে ডিফারেন্ট হিসেবে ট্রিট করে, সেক্ষেত্রে একটা ডোমেইনের যে ব্যাকলিংকসগুলো আছে বা একটা ডোমেইনের যে অথরিটিগুলো আছে সেটা কিন্তু সাবডোমেইনে পাস হবে না। পক্ষান্তরে আমাদের যদি সাবডিরেক্টরিজ যেগুলো আছে সেগুলোকে কিন্তু গুগল অবশ্যই এটা সাইটেরই একটা পার্ট মনে করে এবং রুট ডোমেইনের যেরকম পেজ অথরিটি থাকে সিমিলার ওয়েতে কিন্তু সাবডিরেক্টরিগুলোরও কিন্তু পেজ অথরিটি থাকে। এবার আমরা জানবো যে আমাদের যে সাবডোমেইন রয়েছে এবং সাবডিরেক্টরিজ রয়েছে এই দুইটার মধ্যে বেটার কোনটা বা আমাদের অ্যাকচুয়ালি কোনটা ব্যবহার করা উচিত।
ফার্স্ট ওয়ান হচ্ছে এসইও কমিউনিটিতে অনেক দিন হলো এটা নিয়ে বিতর্ক আছে যে আমি কখন সাবডোমেইন ইউজ করব আর কখন সাবডিরেক্টরি ইউজ করব। আর এই বিতর্কের মূল কারণ হলো যে কোনটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিংয়ের জন্য ভালো কাজ করবে। তো এইখানে একটা বিষয় জানা দরকার, সেটা হলো সাবডোমেইনস এবং সাবডিরেক্টরির মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি হয়। আর আমরা জানি কি যে একটা ওয়েবসাইটের যদি বেটার একটা স্ট্রাকচার হয় সেক্ষেত্রে কিন্তু অর্গানিক সার্চের ক্ষেত্রে আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা একটা মেজর ইম্প্যাক্ট ফেলবে। সো এখন তাইলে আমি আমার ওয়েবসাইটের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? আমি কি সাবডিরেক্টরি ব্যবহার করব নাকি সাবডোমেইন ব্যবহার করব? এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে হলো আমাদের ওয়েবসাইটের নিডস বা চাহিদার ওপর। অর্থাৎ আমাদের ওয়েবসাইট আসলে কি ধরনের, আমরা কি ধরনের কাস্টমারদেরকে টার্গেট করছি, এটার উপর ডিপেন্ড করবে যে আমরা সাবডোমেইন চুজ করব নাকি সাবডিরেক্টরি চুজ করব। এখানে বলা হচ্ছে দেখুন যে সাবডোমেইনস ক্যান প্রোভাইড অর্গানাইজেশন অ্যান্ড স্ট্রাকচার টু ইউর সাইট ইফ ইউ হ্যাভ এ লট অফ ডিফারেন্ট বাট ইম্পর্টেন্ট কন্টেন্ট টু শেয়ার। অর্থাৎ যদি এরকম হয় যে আপনার কোনো অর্গানাইজেশন রয়েছে, এখানে ডিফারেন্ট কাজ পরিচালনা করা দরকার এবং ডিফারেন্ট কন্টেন্ট শেয়ার করা দরকার, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবডোমেইনটা বেটার কাজ করবে। পক্ষান্তরে যদি সাবডিরেক্টরি হয়, এখানে বলা হচ্ছে দেখুন যে সাবডিরেক্টরিজ ক্যান হেল্পফুল ফর স্মলার ওয়েবসাইট দ্যাট ডোন্ট হ্যাভ এ লার্জ ভ্যারাইটি অফ কন্টেন্ট। অর্থাৎ যেখানে আসলে লার্জ ভ্যারাইটি অফ কন্টেন্ট নাই, এই ধরনের যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা স্মলার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে আমরা সাবডোমেইন ইউজ না করে আমরা কিন্তু সাবডিরেক্টরি ইউজ করতে পারি। উদাহরণ হিসেবে আমরা ফাইভারকে দেখতে পারি যে ফাইভার একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এই পেজটা খেয়াল করুন যে এর কিন্তু একটা ইভেন্ট পেজ রয়েছে, সেটা হলো events.fiverr.com। আবার এর ব্লগ পেজ যদি খেয়াল করেন যে blog.fiverr.com। আবার এখানে দেখতে পাচ্ছেন যে এর একটা কমিউনিটি রয়েছে, সেটা হলো community.fiverr.com। সো সিম্পলি খুব সহজেই কিন্তু তারা সাবডোমেইনের মাধ্যমে তাদের ভিন্ন সার্ভিসগুলোকে ভিন্ন পেজে রিপ্রেজেন্ট করেছে। তাই এক কথাই বলতে গেলে যে আপনার বিজনেসটা যদি অনেক ভ্যারাইটি থাকে, অনেক বড় বিজনেস থাকে, সেক্ষেত্রে আসলে এই সাবডোমেইন ইউজ করা বেটার। আর যদি বিজনেস ছোট হয়, সার্ভিস ছোট হয়, সেক্ষেত্রে আমাদের সাবডিরেক্টরি ইউজ করা বেটার। তবে আরেকটি কথা, সকল বিগ বিজনেস যে অ্যাকচুয়ালি সাবডোমেইন ইউজ করে সেটা কিন্তু না। অনেক বিজনেস আছে যেগুলো অনেক বড়, তারপরেও কিন্তু দেখবেন যে তারা কিন্তু সাবডিরেক্টরি ইউজ করে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, আমি এখন ইওস্টের ওয়েবসাইটে রয়েছি। এখানে দেখেন যে অনেকগুলো অপশনস রয়েছে যে লার্ন এসইও, তো আমি এটা ওপেন করছি। ব্লগ সেকশন আছে, এটা ওপেন করছি। সাপোর্ট সেকশন আছে, এটা ওপেন করছি। কমিউনিটি সেকশন আছে, এটাও কিন্তু ওপেন করছি। সো একটু যদি আমরা খেয়াল করি, দেখুন এটা কিন্তু এরা সাবডিরেক্টরি ব্যবহার করেছে এদের ইলার্নিং এর জন্য। এখানে আরেকটা হচ্ছে ব্লগের জন্য কিন্তু তারা এটাও সাবডিরেক্টরি ইউজ করেছে। এখানে সাপোর্টের জন্য হেল্প, এটাও সাবডিরেক্টরি ইউজ করেছে এবং কমিউনিটির জন্যও কিন্তু এটা সাবডিরেক্টরি ইউজ করেছে। সো আলটিমেটলি যে বিষয়টা হলো যে আপনি সাবডোমেইন ইউজ করেন অথবা সাবডিরেক্টরি ইউজ করেন, যেটাই ব্যবহার করেন না কেন, এসইওতে আসলে এটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না। এটা টোটালি ডিপেন্ড করবে যে আপনি আপনার ওয়েবসাইটের কেমনভাবে স্ট্রাকচার করতে চান। তো আপনার বিজনেস, আপনার গোল, আপনার টার্গেটের উপর বেচ করে কিন্তু আপনাকে হয় সাবডিরেক্টরি ইউজ করতে হবে অথবা সাবডোমেইন ইউজ করতে হবে। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আমাদের সর্বশেষ যে টপিকসটা ছিল যে হাউ টু ফাইন্ড সাবডিরেক্টরিজ অ্যান্ড সাবডোমেইনস, অর্থাৎ কোনো একটা রুট ডোমেইনের সাথে কতগুলো সাবডোমেইন রয়েছে এবং কতগুলো আমাদের সাবডিরেক্টরিজ রয়েছে, এগুলো আমরা কিভাবে বের করব। তো এর জন্য মূলত আমরা SEMrush-এর সাইট অডিট টুলসটা ইউজ করতে পারি। প্রথমে যেটা করতে হবে আপনাকে যে SEMrush-এ একটা অ্যাকাউন্ট খুলে এখানে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর আপনি যদি সাইট অডিটে যান, সাইট অডিট থেকে যদি আপনি ক্রল পেজেসে যান, ক্রল পেজেস থেকে এখানে সাইট স্ট্রাকচারে যান। সাইট স্ট্রাকচার থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কতগুলো সাবডোমেইন রয়েছে এবং কতগুলো সাবডিরেক্টরিজ রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো যতগুলো সাবডিরেক্টরি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। এই টুলসটার সাহায্যে খুব সহজেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের সাবডিরেক্টরিজ এবং সাব ফোল্ডারগুলো খুঁজে বের করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টেকনিক্যাল এসইওর ছোট একটি টপিক, সাবডোমেইন ভার্সেস সাবডিরেক্টরিজ নিয়ে আলোচনা। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আর পরবর্তী পর্বে আমরা টেকনিক্যাল এসইওর আবার নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।